দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বরে নির্বাচন দিয়ে নিজ কাজে ফিরে যাওয়ার প্রত্যাশা। When my job is done, hand over the responsibility to the elected government. I go back to what I enjoy doing most. জাতীয় নির্বাচনের আগে কোনো ভোট চায় না বিএনপি। স্থানীয় নির্বাচন আগে করার পক্ষে জামায়াত, দ্রুত সংস্কারের দাবি। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে সব কাগজপত্র দিয়েছে ঢাকা, এখনো উত্তর দেয়নি দিল্লি। এবং হাসিনাকে ফেরাতে ভারতের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান। আওয়ামী লীগের 16 বছরের গুমখুরের বিচার চান ভুক্তভোগীরা। কত যে কষ্ট যন্ত্রণার জায়গা, ওখানে আসলে এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। ডিসেম্বরে নির্বাচন দিয়ে নিজের কাজে ফিরে যাওয়ার কথা বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, সামাজিক শৃঙ্খলা ও ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিয়ে এসব কথা বলেন ডক্টর ইউনূস। এদিকে সম্মেলনের সাইডলাইনে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি আশিক ইসলামের তথ্যচিত্রে রায়হান কবির শুভ্রের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামিটে অংশ নিয়ে গোটা বিশ্বকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান তিনি। এ সময় এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরে জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে নিজের কাজে ফিরে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ইতিমধ্যে আমরা 15টি সংস্কার কমিশন করেছি, তারা তাদের দায়িত্ব পালন করছে। আমরা এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে শিগগিরই সংস্কার সম্পন্ন করে নির্বাচনের দিকে যাব। এটা ডিসেম্বরে হতে পারে। জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে আমি আমার পুরনো কাজে ফিরে যেতে চাই। When my job is done, hand over the responsibility to the elected government. I go back to what I enjoy doing most. দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, সামাজিক শৃঙ্খলা ও ভঙ্গুর অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ডক্টর ইউনূস। এছাড়া আওয়ামী লীগ সরকারের পাচার করা বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে আনা বর্তমান সরকারের অন্যতম কাজ বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সরকার পুরো অর্থনীতিকে ধ্বংস করেছে। তারা বিভিন্ন দেশে বিপুল টাকা পাচার করেছে। এসব টাকা ফিরিয়ে আনা এই মুহূর্তে আমাদের অন্যতম কাজ। এদিকে সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইসের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। এ সময় বাংলাদেশের এই পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী। বর্তমান সরকারের সময় বাংলাদেশ আমিরাতের বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে বলেও আশ্বস্ত করেন তিনি। এর আগে বুধবার রাত 11টায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। 6 মাস মেয়াদী এই কমিশন আগামী 15 ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে। বুধবার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়। কমিশনের সহসভাপতি করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজকে। অন্য সদস্যরা হচ্ছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচন, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে আলোচনা করবে কমিশন।
জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণ হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী, তাই তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, এমনকি আনুপাতিক হারে নির্বাচনও চায় না বিএনপি। সাইফুল রিপনের প্রতিবেদন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যান। পরে আলোচনার বিভিন্ন বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন বিএনপি মহাসচিব। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, আপনার বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেই পদক্ষেপগুলো সম্পর্কে জানতে চেয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন নিয়ে দলের স্বস্তিকর অবস্থানের কথা জানান তিনি। এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সঙ্গে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে আয়নাঘর করা সহ নানাভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আপনারা মানুষকে তুলে নিয়ে মিথ্যা প্রভাবাদী সে জঙ্গি সংগঠন করছে, এই ধরনের কথাগুলো বলে বন্দী করে আটক করেছে, নির্যাতন করে তাদের কাছ থেকে বিভিন্ন কথা বার করার চেষ্টা করছে। কিছু লোককে তারা সেখানে রেখে দিয়েছিল যে বিভিন্ন সময় তাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে। আওয়ামী লীগ এবং তার সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে, আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে। আনুপাতিক হারে নির্বাচন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বিএনপি মানবে না বলেও দলীয় অবস্থান স্পষ্ট করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনটা হওয়া দরকার দুটো কারণে প্রধানত। একটি হচ্ছে বাংলাদেশের স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা। এখন তো গভর্নেন্সের খুব প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলো চালু করা এবং চালু করলেই তখন দেখবেন অর্থনীতি বেটার হয়ে আসছে, সমাজে ইউনিভার্সিটি কলেজগুলোতে লেখাপড়াই হচ্ছে না, তো সেই ব্যবস্থাটা ঠিক হবে। এটা একান্ত ইলেকটেড গভর্নমেন্ট না হলে এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। এখন তো একটা ভোলাটাইল সিচুয়েশন চলছে। আগামী নির্বাচনে কারা অংশ নেবে আর কোন দল থাকবে না তা দেশের জনগণই নির্ধারণ করবে বলে জানান বিএনপি মহাসচিব। নট আস টু উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না। পিপল উইল ডিসাইড, যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের জন আকাঙ্ক্ষা জামায়াত সমর্থন করে, জানালেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সংস্কার শেষে নির্ধারিত সময়ে নির্বাচন হলে দলের আপত্তি নেই বলেও জানান তিনি। বলেন, ৩০০ আসনের প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে জামায়াতের। শিউলি রায়ের রিপোর্ট। দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে আদালতের রায়ে নিবন্ধন হারানো দল বাংলাদেশ জামাতি ইসলামী। বৃহস্পতিবার সকালে জামাতের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন সহ পূর্ণাঙ্গ কমিশনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জানান, যতটুকু সংস্কার প্রয়োজন তার জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি তাদের পক্ষ থেকে। নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত এবং সেই নির্বাচন করবে। আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি। এছাড়াও আরপিওতে নির্বাচন কমিশনের যে ক্ষমতা খর্ব করেছে বিগত সরকার, তা পুনর্বহলের দাবি জানায় জামাত। আরপিওতে 9 এর যে আর্টিকেল আছে, অনুচ্ছেদ 91 এর এ, 91 এ যে অনুচ্ছেদ আছে, সেটা গত সরকার বেআইনিভাবে নির্বাচন কমিশনের এই অধিকারকে তারা খর্ব করেছিল, রাজনৈতিক উদ্দেশ্যে তারা খর্ব করেছিল, যেখানে আমরা বলেছি যে এটাকে পুনর্বহাল করতে হবে। তবে জনগণের আকাঙ্ক্ষা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের মত দিয়েছে জামাত। স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের
আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। নিবন্ধন বাতিলের আগে নির্বাচন কমিশনের সঙ্গে দলটির সর্বশেষ যোগাযোগ হয়েছিল 2012 সালে। এরপর আর নির্বাচন কমিশনে আসেনি জামাত। সব আমরা রেসপন্স করেছি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী দেশে ফেরত আনতে দিল্লিকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছে ঢাকা, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। বলেন, ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার চিঠির এখনো কোনো উত্তর মেলেনি। এদিকে আগামী 18 ফেব্রুয়ারি ইতালির ভাইস প্রেসিডেন্ট মারিয়া ট্রিপোলি 3 দিনের সফরে বাংলাদেশে আসবেন বলে জানান পররাষ্ট্র মুখপাত্র। পারস্পরিক সম্পর্ক উন্নয়নে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান তিনি। এ সময় লিবিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ 7 বাংলাদেশিকে জীবিত উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। কূটনৈতিক পত্রের সাথে ওইখানে থিক সেট অফ ডকুমেন্টস এটা এনক্লোজার হিসেবে গেছে। ওইটার মধ্যে কী কী জিনিস আছে এটা যারা পাঠিয়েছেন তারা ভালো বলতে পারবেন, কিন্তু আমি দেখেছি যে ওইটার সাথে অনেকগুলো কাগজপত্র গেছে। তো আমরা ধারণা করি যা যা কাগজ ওইখানে থাকা দরকার সবগুলা ওইখানে আছে এবং দ্য কমপ্লিট প্যাকেজ হ্যাজ বিন সেন্ট। র‍্যাব বিলুপ্তি করতে জাতিসংঘের সুপারিশ সমর্থন করা হয়েছে। আলোচনা পর্যালোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্থানটা হলো এটা তো একটা প্রস্তাব তাদের দিতে, আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো জানিয়েছি, এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে, কাজ করছে। তারপরে আমরা একটা ডিসিশন নিই। শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ড নয়, আওয়ামী লীগ সরকারের 16 বছরের সব গুম খুনের বিচার করতে হবে অন্তর্বর্তী সরকারকে। পাশাপাশি র‍্যাব বিলুপ্তির দাবি জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মায়ের ডাকের আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। গোপন টর্চার সেলের প্রতিটি ছবি যেন বারংবার মনে করিয়ে দেয় ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা কতটা ভয়ঙ্কর হতে পারে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিডিআর বিদ্রোহের ভুক্তভোগী সংগঠন মায়ের ডাকের আয়োজনে আলোচনা সভায় সেসব স্মৃতি স্মরণ করেন ভুক্তভোগীরা। বিচার বহির্ভূত খুন তো আছেই, গুমের বেলায় ভুক্তভোগী পরিবারের অপেক্ষা কেবলই হয় দীর্ঘ। কেউ 10, কেউ 11, কেউ বা 12 বছর ধরে খুঁজে বেড়াচ্ছেন বাবাকে কিংবা তার ভাইকে। দোষ ওই একটাই, ক্ষমতাকে প্রশ্ন করা। ক্ষমতার পালাবদলেই ন্যায় বিচারের আশায় বুক বেঁধেছেন। আমাদের স্বজনেরা গুম হয়েছেন, এই সরকার এই রাষ্ট্র তাদেরকে কি নামে আখ্যায়িত করবেন? ফিরে আসা ভুক্তভোগীদের দাবি, এসব ছবির থেকেও আরো বহুগুণ ভয়াবহ সেসব টর্চার সেল। আপনারা আয়নাগরগুলো দেখলেন, এ তো আয়নাগর এখনো 3 ভাগের 1 ভাগও দেখানো হয় নাই। কত যে কষ্ট যন্ত্রণার জায়গা ওখানে, আসলে এগুলো আসলে ভাষা প্রকাশ করার মতো নয়। পৃথিবীতে এমন কোনো ভাষা হয় নাই যে আয়নাগর ব্যাপারে লিখবে। আমরা ছিলাম, আমরা জানি কত কষ্ট। এদিকে মানবাধিকার লঙ্ঘন করার অপরাধে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে ভারতের জনগণকেও কথা বলতে হবে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। সঙ্গে এসব অপরাধ কেবল জুলাই আগস্ট মাসেই সংগঠিত হয়নি, সেটা মাথায় রেখে বর্তমান সরকারকে কাজ করার আহ্বান জানান তারা। বাংলাদেশে প্রচুর মানবাধিকার লঙ্ঘনকারী যারা আছে, আমি নাম বলছি না, আপনারা সবাই জানেন, অনেকেই এখানে গুমের সাথে জড়িত ছিল, হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, এবং তারা আবার এগুলোর মাধ্যমে অনেক দুর্নীতি করেছে। ভারত রাষ্ট্রকেও আসলে মানবতা বিরোধী অপরাধের যে অপরাধী বা অভিযুক্ত তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়াটা তার কাস্টমারি ইন্টারন্যাশনাল ল অনুযায়ী গ্রেট ভায়োলেশন। আলোচনায় আবারও প্রতিটা গুমের আলাদা আলাদা তদন্ত করার দাবি তোলেন ভুক্তভোগী এবং তাদের পরিবার ও মানবাধিকার কর্মীরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।
ক্রেতা দর্শনার্থীতে জমজমাট বইমেলা ১৩তম দিনে এসেছে বেশ কিছু নতুন বই। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আপন অপু। অপু, বইমেলায় আজ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? এবার কোন ধরনের বইয়ের চাহিদা বেশি? এই মুহূর্তে আছি অমর একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশে। আজ মেলার ১১তম দিন। আজকে মেলায় দুপুর থেকেই লক্ষ্য করা গেছে বইপ্রেমীদের উপস্থিতি, ব্যাপক উপস্থিতিতে আজকে জমজমাট হয়ে উঠছে অমর একুশে বইমেলা। আজকে ফাল্গুনের আগের দিনও আমরা লক্ষ্য করেছি ফাল্গুনের ছোঁয়া রয়েছে মেলাতে। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন আপনি যেমনটি জানতে চেয়েছিলেন কেমন বই, কি ধরনের বই আপনার পাঠকজন পছন্দ করছে, তার মধ্যে আমরা যতটুকু পাঠকদের সঙ্গে কথা বলে জেনেছি তারা বিজ্ঞান বই, ভূতের বই এবং আপনার সবচেয়ে বেশি পছন্দ করছে ইতিহাসের বই। এইসব নিয়েই তাদের পছন্দের বইগুলোর মধ্যে রয়েছে। তবে এবার গণ অভ্যুত্থানের নিয়ে যে বইগুলো প্রকাশ হয়েছে সেগুলো পাঠকরা কিনছেন। একটু জানিয়ে দিচ্ছি, আজকে অমর একুশে বইমেলার ১৩তম দিনে মেলায় বই এসেছে ৮৫টি এবং এখন পর্যন্ত মোট বই প্রকাশ হয়েছে ১০০২টি বই। আমরা এখানে দেখেছি মেলায় অনেক বয়সী বিভিন্ন বয়সী দর্শক পাঠকদেরকে আমরা দেখেছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুজন ছোট্ট বন্ধু। আমরা একটু কথা বলবো তাদের সঙ্গে। কি নাম তোমাদের? আমার নাম শেখ তাহমিদ হাসান তাসিন, সবাই আমাকে তাসিন নামে ডাকে। তোমার? আমি শেখ তাওহিদ হাসান তাজিম, সবাই আমাকে তাজিম নামে চেনে। তোমরা এবার মেলায় এসে কেমন লাগছে তোমাদের? এই তো ভালোই লাগছে। আর বইমেলা আমাদের দেশের একটা ঐতিহ্য। আমরা প্রতি বছরই আসি, বই কিনি, ঘুরি ফিরি। এবারও এসেছি, বাট আজকে বই কিনি, ঘুরছি এখনো, একটু লেটে এসেছি। তোমরা কি ধরনের বই কিনবে বলে মনে করেছো, ঠিক করেছো? আমরা ভৌতিক আর মিস্ট্রিয়াস কিছু আর সায়েন্স ফিকশন রিলেটেড বইগুলো আমাদের বেশি ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, তোমরা তো সম্ভবত টেলিভিশনেও কাজ করো বা নাটক সিনেমায় কাজ করো। তোমরা এখন পর্যন্ত কতটি নাটকে বা সিনেমাতে অভিনয় করছো? নাটক করেছি প্রায় ৫০টা, হ্যাঁ, আর বিজ্ঞাপন করেছি ১০০-১৫০ এরকম। আর সিনেমা করেছি এই পর্যন্ত দুজনে মিলে ৯টা-১০টা। আর সামনে ঈদে বরবাদ আসছে, ধামাকা। আর তোমাদের কার সঙ্গে কাজ করে সবচেয়ে বেশি ভালো লাগছে ইন্ডাস্ট্রিতে? আমরা প্রায় সবার সাথেই কাজ করেছি। সাকিব খান আঙ্কেল, তারপর পরিপু, সিয়াম ভাইয়া, আরফিন শুভ ভাইয়া, বাপ্পি আঙ্কেল। তো পরিপুর সাথে কাজ করে খুব ভালো লেগেছে। ধন্যবাদ তোমাদেরকে। থ্যাংক ইউ। ন্যান্সি, আপনি যেমনটা শুনছিলেন যে এই মেলায় সব বয়সী পাঠকরাই এসেছে এবং বিভিন্ন শ্রেণী পেশার পাঠকরা এসেছে এবং আজকে পুরো মেলাটাই ছিল জমজমাট একটা মেলা। ন্যান্সি, এই ছিল আমার কাছে আজকের মেলার সর্বশেষ। অপু, আপনাকে ধন্যবাদ। আগামীকাল টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার ৩য় পর্ব। মাওলানা সাদপন্থীদের এই ইজতেমার সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আসতে শুরু করেছেন দেশি বিদেশি মুসল্লিরা। আজ বাদ মাগরিব অনানুষ্ঠানিকভাবে শুরু হবে কার্যক্রম। শুক্রবার ফজরের পর আমবয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। সহকর্মী নজরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের প্রতিবেদন। ইজতেমা উপলক্ষে প্রস্তুত করা হয়েছে পুরো মাঠ। পোতা হয়েছে বাঁশের খুঁটি, টানানো হয়েছে চটের সামিয়ানা। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ৩য় ধাপের বিশ্ব ইজতেমা। এ ধাপে অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। এ উপলক্ষে গত বুধবার রাত থেকে ইজতেমায় আসছেন মুসল্লিরা। বৃহস্পতিবার সকাল থেকেই ইজতেমা মাঠে বেড়েছে মুসল্লিদের সমাগম। আল্লাহর পাওয়ার লাগি, দিন শিখার লাগি, কিভাবে শিখতে পারি, ভবিষ্যতে আমরা কিভাবে সেই চলতে ফিরতে পারি, শেষে যে আমরা জান্নাতে যাইতে পারি, এইগুলো দিলের মজবুত। আমাদের এখনও ৭০০-র উপরে মেহমান ইনশাল্লাহ চলে আসছে। তো ইনশাল্লাহ আমাদের কাল ফজরের পর থেকে ইনশাল্লাহ আমাদের আনুষ্ঠানিকতা শুরু হবে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ সবখানে সমস্ত আমাদের অ্যারেঞ্জ, সমস্ত পরিবেশগুলো সব সুন্দরই আছে। তো এখন বিদেশি মেহমানরা অনেক আসতেছে, ইতিমধ্যে অনেক চলে আসছেন। বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা গাট্টি বোচকা নিয়ে এসে জড়ো হচ্ছেন। ইজতেমা মাঠে প্রবেশ করে নির্ধারিত খিত্তায় অবস্থান নিচ্ছেন তারা। তো আজকে থেকেই আনুষ্ঠানিকভাবে বয়ান শুরু হয়ে গেছে। প্রায় ৩,০০০-এরও বেশি বিদেশি মেহমান অলরেডি আসছে। আর প্রতিনিয়ত
অনেক আসতেছে। বিশ্ব ইজতেমার ময়দানে লক্ষ লক্ষ মুসল্লি, দেশ বিদেশি মুসল্লিদের উপস্থিতিতে আমরা আপনার শবে বরাত রাত্র ইজতেমার ময়দানে আমলের মাধ্যমে আমরা এখানে কাটাবো। তাবলিগ জামায়াতের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। তৃতীয় ধাপে 14 থেকে 16 ফেব্রুয়ারি ইজতেমা পালন করবেন মাওলানা সাদের অনুসারীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহীতে শুরু হয়েছে 2 দিনের তাবলিগি ইজতেমা। নগরীর নওদাপাড়া এলাকায় এই ইজতেমা আয়োজন করে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। উদ্বোধন করেন সংগঠনের আমির অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। শনিবার ফজর পর্যন্ত চলবে এই ইজতেমা। প্রথম দিনে বক্তব্য দেন আহলে হাদিস আন্দোলনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুস সাকিব, আহলে হাদিস যুব সংঘের সভাপতি শরীফুল ইসলাম মাদানী, সোনামণি পরিচালক রবিউল ইসলাম, মাওলানা আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী সহ অন্যরা। বাংলাদেশের হৃদ্য সংস্কৃতির সব ধারার চর্চা, বিকাশ ও প্রসারে কার্যকর ভূমিকা রাখার আশাবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেল সম্পাদক সালাউদ্দিন জামিল সৌরভ। বৃহস্পতিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেল আত্মপ্রকাশ উৎসবে আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি। বলেন, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে বৈষম্যের বিরুদ্ধে শৈল্পিক লড়াই হবে। দেশে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয় সেদিকেও কাজ করার কথা জানান সৌরভ। যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন সহ নানা পরিকল্পনার কথা জানান তিনি। বাংলাদেশের হৃদ্য সংস্কৃতির সকল ধারার চর্চা, বিকাশ ও প্রসারের কার্যক্রম ভূমিকা রাখা, বাংলাদেশের বহুমাত্রিক এবং বৈচিত্র্যময় সংস্কৃতিকে হাতিয়ার করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠন এবং আগামীতে যাতে এদেশের আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্ট এর জন্ম না হয় তা নিশ্চিত করা। আন্দোলন যে বিপ্লব ঘটাতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই সংস্কৃতির বিশেষ টিম সাংস্কৃতিক সেলের আপনাদেরকে সাক্ষী রেখে পথযাত্রা শুরু করছি। রাজশাহীতে এক সেনা সদস্যকে মারপিট করার অভিযোগে 3 রেল কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন গার্ড আতিকুর রহমান, অ্যাটেন্ডেন্ট মনসেহার আলী ও মনির। এর আগে বুধবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী সিল সিটি ট্রেনে ইসমাইল হোসেন নামের এক সেনা সদস্যকে মারধরের অভিযোগ ওঠে রেল কর্মচারীদের বিরুদ্ধে। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান বলেন, আটক 3 জনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খাগড়াছড়িতে কারাগারের জেলারকে 2 ঘন্টা অবরুদ্ধ রাখেন কারারক্ষীরা। অনৈতিকভাবে 3 কারারক্ষীকে বদলি সহ নানা অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার জেলার আক্তার হোসেন শেখকে আটকে রাখেন তারা। পরে বিকেল 4টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ আন্দোলনরত কারারক্ষীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। নবাগত জেলার মঞ্জুরুল ইসলাম জানান, হঠাৎ করে দুপুরের দিকে কারা ফটকে কয়েকজন কারারক্ষী আন্দোলন শুরু করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারা যে 2-1 জন একটু তারা কি একটা বিষয় নিয়ে আছে আমরা শুনতেছি, শুনে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করব। কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ ড্রেজার বন্ধ করতে গিয়ে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সহ 8 জন। বৃহস্পতিবার দুপুরে দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের খবর পায় প্রশাসন। পরে উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্বে পুলিশ এবং ভূমি অফিসের সহকারীরা ঘটনাস্থলে আসে। এ সময় হাসান মিয়া ও তার স্ত্রী সেলিনা আক্তারের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন উপজেলা সহকারী কমিশনার রেদওয়ান ইসলাম, মডেল থানা পুলিশের উপমহাপরিদর্শক মহসিন সহ 8 জন। পরে হামলায় জড়িত 2 নারীকে আটক করে পুলিশ।